আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সালোক সংশ্লেষণের দ্বিতীয় ক্লাসে তোমাদের সালোক সংশ্লেষণের প্রক্রিয়া সম্পর্কে শেখাবো। আমরা দেখব আসলে সালোক সংশ্লেষণ কিভাবে হয়, প্রসিডিউরটা আমরা দেখব। গত ক্লাসে আমরা সালোক সংশ্লেষণ উদ্ভিদের কোথায় সংঘটিত হয় সেটা জেনেছি। সেটার পাশাপাশি আমরা ক্লোরোপ্লাস্টের একেবারে কী করে ফেলছি, জবাই করে ফেলছি, বুঝতে পারছো, ডিসেকশন করা। তো দেখো সালোক সংশ্লেষণে কী হয়, সালোক সংশ্লেষণে এই পানি এবং কার্বন ডাইঅক্সাইডকে ইউজ করে সূর্যালোকের উপস্থিতি এবং ক্লোরোফিলের সহযোগিতায় গ্লুকোজ তৈরি হয়। এই মোনোস্টার মলিকিউলটা তৈরি হয়। এই যে দেখতে খুবই সিম্পল মনে হচ্ছে, এটা আসলে সিম্পল না, এটা দুইটা স্টেজে হয়। একটা স্টেজে পানিটা বিয়োজিত হয়, আর একটা স্টেজে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা। তো এই যে পানি যেখানে বিয়োজিত হয়, অর্থাৎ পানি এখানে জারিত হয়। জারিত মানে হচ্ছে, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া। যে ইলেকট্রন ছেড়ে দেয় তাকে জারণ বলা হয়। তো পানি যেখানে জারিত হয়, যেখানে পানি ভেঙে যায়, সেই পার্টটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। সালোক সংশ্লেষণকে আমরা দুইভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায়ে বুঝতেছো তো, আলোর উপর ডিপেন্ড করতে হবে, আলো অবশ্যই দরকার। আলোক নির্ভর পর্যায়ে এই পানিটা জারিত হয়। এই পানি জারণটা কোথায় হয়, তোমার এই ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে হয়। আর আলোক নিরপেক্ষ পর্যায়ে, অর্থাৎ যেখানে আলোর প্রয়োজন হয় না, আলো ছাড়াই সেই কাজটা সম্পন্ন করতে পারে, এই কার্বন ডাইঅক্সাইডটা যে বিজারিত হয় সেটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে হয়। আলোক নিরপেক্ষ পর্যায়ে ক্লোরোপ্লাস্টের কোথায় হয়, এই যে থাইলাকয়েডের বাইরে যে তোমার তরল অংশটা রয়েছে সেটাকে বলা হয় স্ট্রোমা। স্ট্রোমাতে এই কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হয়। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। এই অক্সিজেন জারিত হচ্ছে, পানি জারিত হচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইড বিজারিত হচ্ছে। তার মানে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, এটা একটা জটিল জারণ বিজারণ বিক্রিয়া। তোমরা হয়তো বা কেমিস্ট্রি পড়লে খুব ভালো করে বুঝতে পারবা। যদিও ক্লাস 9 তোমাদের বৃহৎ অংশে এই জিনিসগুলো নিয়ে আলোচনা নেই, আশা করি তোমরা ক্লাস 10 উঠলে সেগুলো জানতে পারবা। তো এই যে পানিটা জারিত হচ্ছে সেটা কোথায় হচ্ছে, সেটা থাইলাকয়েডে হচ্ছে। থাইলাকয়েডে তোমার এই পানিগুলো জারিত হয়, পানি ভেঙে যায়। সূর্যালোকের এই যে প্রোটনগুলো সে অ্যাবজর্ব করবে থাইলাকয়েডের যে মেমব্রেন, তো অ্যাবজর্ব করে এই পানিটা ভেঙে তোমার অক্সিজেন প্লাস হাইড্রোজেন প্লাস ইলেকট্রন তৈরি করে। এই পানিটা থাইলাকয়েডে সূর্যালোকের প্রোটনকণাগুলো অ্যাবজর্ব করে এগুলা উত্তেজিত করে আর কি। এই পানিটা ভেঙে যায়। এই পানি ভেঙে কি তৈরি হয়, পানি ভেঙে অক্সিজেন তৈরি হয়, হাইড্রোজেন প্লাস তৈরি হয় এবং ইলেকট্রন তৈরি হয়। এই যে পানি ভেঙে যাওয়া, এটাকে বলা হয় ফটোলাইসিস। কি বলা হয়, ফটোলাইসিস। ফটো মানে হচ্ছে আলো, আর লাইসিস মানে হচ্ছে বায়োলজিতে, তোমরা যখন বায়োলজি পড়বা, লাইসিস মানে হচ্ছে কোনো কিছু ভেঙে যাওয়া। যদি ফটোর উপস্থিতিতে ভেঙে যায়, এই যে সূর্যালোকের উপস্থিতিতে যেহেতু পানিটা ভেঙে অক্সিজেন H+ এবং ইলেকট্রন তৈরি করে, এই জন্য এটাকে বলা হয় ফটোলাইসিস। এই অক্সিজেনটা তোমার মাইটোকন্ড্রিয়া থেকে বের হয়ে আমাদের এরপর হচ্ছে পত্ররন্ধ্র হয়ে বের হয়ে বাতাসে চলে আসে, বাই প্রোডাক্ট হিসেবে এখানে তৈরি হয়। আর H+টা দেখো, এই H+টা NADP+ এর সাথে যুক্ত হয়ে NADPH গঠন করে। এই H+টা NADP+ এর সাথে যুক্ত হয়ে, NADP+ হচ্ছে একটা কি রাসায়নিক যৌগ, এই NADP+ এর সাথে যুক্ত হয়ে NADPH গঠন করে। অর্থাৎ এখানে NADPH বিজারিত হয়, সেখানে একটি হাইড্রোজেন আয়নকে গ্রহণ করে বলে। এই H+ এর সহযোগিতায় তোমার এই ADP অর্থাৎ এডিনোসিন ডাইফসফেট, অর্থাৎ দুইটা ফসফেট, এই এডিনোসিন ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত করতে সহায়তা করে H+। এখানে তো আর এখন পানি বিজিত হয় না, আমরা ধরে নিলাম 2 অণু পানি বিজিত হচ্ছে,
তোমার যেই অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে, দুইটা H+ তৈরি করতেছে, দুইটা ইলেকট্রন তৈরি করতেছে। এই H+ কি করে? H+ হচ্ছে ADP, এডেনোসিন ডাইফসফেট, যেখানে দুইটা ফসফেট রয়েছে সেখানে আরেকটি ফসফেট যুক্ত করতে সহায়তা করে। অর্থাৎ এখানে এই ADPর সাথে একটা ফসফেট, ইনঅর্গানিক ফসফেট, অর্থাৎ অজৈব ফসফেট। অজৈব কেন? কারণ জৈব হচ্ছে, দেখো আমরা তো জানি না জৈব যৌগ কাদেরকে বলা হয়, যারা কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি। আর অজৈব মানে হচ্ছে যারা কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি নয়। তো ফসফেট এটা তো অজৈব, যেহেতু এটা হাইড্রোকার্বনের মধ্যে কোনো কিছুই পড়ে না। এই ADP, এডেনোসিন ডাইফসফেটের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে ATP গঠন করে। এই যে প্রসিডিওরগুলো, এই প্রসিডিওরগুলো এগুলো কোথায় হচ্ছে? থাইলাকয়েডে হচ্ছে। কার উপস্থিতিতে? আলোর উপস্থিতিতে। যদি আলোর সাপ্লাই না থাকতো তাহলে এই বিক্রিয়াগুলো হতো না। তাহলে আলোক নির্ভর পর্যায়ে তোমার সূর্যালোকের উপস্থিতিতে থাইলাকয়েডে পানিটা বিয়োজিত হয়ে অক্সিজেন গ্যাস, তারপর হচ্ছে খুব সুইট গ্যাস, আই লাভ ইট। তো তারপর হচ্ছে তোমার হচ্ছে H+ এবং ইলেকট্রন তৈরি হয়। তাহলে আমি বলতে পারি এখানে আলোক নির্ভর পর্যায়ে কি হয়? আলোক নির্ভর পর্যায়ে দুইটা আমি লিখলাম, দুইটা ADP, এটা দুইটা ফসফেটের সাথে যুক্ত হয়, দুইটা NADP+, এটা হাইড্রোজেন, তারপর হচ্ছে চারণ পানি দিলাম, এটা বিক্রিয়া করে। এটা কি? আলোক নির্ভর পর্যায়, অর্থাৎ এখানে আলো লাগবে। আমি আলো দিলাম এবং কোথায় হয়? থাইলাকয়েডে হয়, থাইলাকয়েডে হয়। তো এই ADP এই ফসফেটের সাথে যুক্ত হয়ে কি হয়? দুইটা ATP তৈরি করে। তারপরে বলতো এই NADPH, এই যে পানিটা বিয়োজিত হয়ে কি তৈরি করে? তোমার অক্সিজেন গ্যাস তৈরি করে, তারপর হাইড্রোজেন তৈরি করে। তো দেখো এই NADPHটা তোমার দুইটা NADPH গঠন করবে। এই NADP+টা তোমার এখান থেকে এই H+টা নিয়ে NADPH+ হবে। এরপরে তুমি এক্সট্রা হিসেবে অক্সিজেন দিতে পারো, H+ থাকে, এবার পাশে পরগুলো এখান থেকে পানিও থাকে। তো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কার উপস্থিতিতে হয়? আলোর উপস্থিতিতে। অর্থাৎ এগুলো হওয়ার জন্য আমাদের অবশ্যই আলো দরকার। এখনও কিন্তু আমাদের শর্করা তৈরি হয় নাই। শর্করা তৈরি হওয়ার জন্য যে আমাদের পাওয়ার দরকার, শক্তি সাপ্লাই দরকার, এই শক্তি সাপ্লাই গুলা আমরা আলোক নির্ভর পর্যায় থেকে পেয়ে থাকি। অর্থাৎ তুমি বলতে পারো যে ATP এবং NADPH এটা শক্তির যোগান দেবে গ্লুকোজ তৈরি করার জন্য। এই গ্লুকোজটা আলটিমেটলি কোথায় তৈরি হবে? গ্লুকোজটা তৈরি হবে তোমার এই থাইলাকয়েডের বাইরে যে স্ট্রোমা রয়েছে সেখানে। এই থাইলাকয়েডের বাইরে স্ট্রোমাতে যেই সাইকেলের মাধ্যমে, যে প্রসেসের মাধ্যমে তোমার গ্লুকোজ তৈরি হয় সেটাকে বলা হয় ক্যালভিন সাইকেল। তো বিজ্ঞানী ক্যালভিন এই যে প্রসিডিউরটা যখন প্রথম আবিষ্কার করে, তাই ওনার নাম অনুসারে এটাকে বলা হয় ক্যালভিন সাইকেল। তো আলোক নির্ভর পর্যায়ে আমরা ইতিমধ্যে এই আলোক নিরপেক্ষ পর্যায়ের বিক্রিয়াগুলো হওয়ার জন্য, অর্থাৎ গ্লুকোজ তৈরি করার জন্য যে শক্তি যোগানদাতা হিসাবে NADPH এবং ATPকে পেয়ে গেলাম। তো এই NADPH এবং ATPর সহযোগিতায় কার্বন ডাইঅক্সাইড, দেখো কার্বন ডাইঅক্সাইড একা কিছু করতে পারে না, বলতে পারো দুর্বল মানুষ, সে যখন NADPH এবং ATPকে দেখবে একদম সজাগ হয়ে যাবে। তো এই NADPH এবং ATPর সহযোগিতায় এই কার্বন ডাইঅক্সাইডটা এখানে অনেক, এই ক্যালভিন সাইকেলটা অনেক কমপ্লেক্স, জটিল, তোমাদের বইয়ে তেমন কিছু আলোচনা নাই, তোমরা হয়তো বড় হলে জানবা ইন্টার উঠলে। তো এই কার্বন ডাইঅক্সাইডটা এবং NADPH এবং ATPর সহযোগিতায় এখানে গ্লুকোজ তৈরি করবে। তাহলে এই যে আমরা সিম্পল একটা বিক্রিয়া, যে 6 অণু পানি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, আলো এবং ক্লোরোফিলের সহযোগিতায় যে গ্লুকোজ তৈরি করতেছে, অক্সিজেন তৈরি করতেছে, পানি তৈরি করতেছে, আমাদের কাছে এই বিক্রিয়াটা দেখলে মনে হয় খুবই ইজি, সহজে হয়ে যাচ্ছে। আসলে তেমনটা না, এটা দুইটা স্টেজে হয়ে থাকে। ইতিমধ্যে আমি আলোচনা করেছি, তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, যেখানে আলোর প্রয়োজন হয় না। আলোক নির্ভর পর্যায়ে তোমার কি হয়? আলোক নির্ভর পর্যায়ে তোমার প্রয়োজনীয় শক্তিগুলো তৈরি করা হয়, যাতে করে কার্বন ডাইঅক্সাইডটা কি গ্লুকোজ তৈরি করতে পারে। তাহলে গ্লুকোজটা
দুই ধাপে হচ্ছে। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে NADPH এবং ATP তৈরি হচ্ছে। এই NADPH এবং ATPর সহযোগিতায় আলোক নিরপেক্ষ পর্যায়ে অর্থাৎ গ্লুকোজ তৈরি করার জন্য কার্বন ডাইঅক্সাইড এই NADPH এবং ATPর সহযোগিতায় যে গ্লুকোজ তৈরি করতেছে, এই প্রসেসটা হওয়ার জন্য আলোর প্রয়োজন হয় না। এই জন্য এটাকে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়ে বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। আশা করি তোমরা সালোক সংশ্লেষণ জিনিসটা বুঝেছো। এটা ছিল অ্যাজ সিম্পল অ্যাজ, কঠিন ভাবার কিছু দরকার নেই। অর্থাৎ এই খাবারটা দুইটা স্টেপে হচ্ছে। স্টেপ 1 হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে, আর স্টেপ 2 হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে। আলোক নির্ভর পর্যায়ে যা হচ্ছে এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে যা হচ্ছে, এটা নিয়ে আমরা এই যে আলোচনা করলাম, এইটুকু ছিল তোমাদের সালোক সংশ্লেষণ। দেখো তোমাদের বইয়ে সালোক সংশ্লেষণের কিছু গুরুত্ব নিয়ে আলোচনা করছে। দেখো আমরা যে জীবাশ্ম জ্বালানিগুলো ইউজ করি, জীবাশ্ম জ্বালানি হচ্ছে যেগুলো জীব থেকে আমরা পেয়েছি। তো এই জীবাশ্ম জ্বালানিগুলো যেমন তেল, গ্যাস, পেট্রোল, কয়লা, এগুলো কি হাইড্রোকার্বন না? অর্থাৎ তোমার কি হাইড্রোজেন, কার্বন, এগুলো দিয়ে তৈরি। এই যে হাইড্রোকার্বনগুলো এই যে জীবাশ্ম জ্বালানি হিসেবে পাচ্ছি, এটা কোত্থেকে আসছে? যে কোটি কোটি বছর আগে তোমার জীবগুলো মাটির চাপা পড়ছে, এরপর শিলা বিভিন্ন পর্যায়ে পার হয়ে অনেক বছর পরে সেগুলো এই হাইড্রোকার্বন, এই যে জীবগুলো পরে পৌঁছে গলে গিয়ে বিভিন্ন চাপের কারণে এখানে কি তেল, গ্যাস, পেট্রোল এগুলো তৈরি হয়েছে। এই যে জীবগুলো যে বড় হয়েছে, এগুলো কীভাবে হয়েছে? সালোক সংশ্লেষণের মাধ্যমে হয়েছে। সেই খাবার তৈরি করছে, এই খাবারগুলো বিপাকীয় কাজ করে সে বড় হয়েছে, তাই না? তাহলে এখানে আলটিমেটলি এই শক্তিটা করতে গেছে, কারণ এই যে এই প্রসিডিওরটা হওয়ার জন্য সূর্যালোক দরকার, অর্থাৎ এটা সৌর এনার্জি থেকেই এই জিনিসটা হয়েছে। এরপর যদি তুমি বলো এই উদ্ভিদ কী করে, উদ্ভিদ হচ্ছে যে এই খাবার যে এই গ্লুকোজটা তৈরি করতেছে, সেই গ্লুকোজটা হচ্ছে নিজের বিপাকীয় কাজের জন্য ব্যবহার করে, নিজের গ্রোথ হয়। তারপর হচ্ছে এই অন্যান্য যে এক্সট্রা যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে শ্বেতসার হিসাবে জমা থাকে ফল, ফুল এইগুলোতে, এবং আমরা সেখান থেকে এগুলো খেয়ে থাকি। এরপর হচ্ছে আমাদের পরিবেশের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা করে। আমাদের বায়ুমণ্ডলে তোমার হচ্ছে কি, এটা যদি আমাদের পৃথিবী হয়, তার বায়ুমণ্ডলে আমাদের কার্বন ডাইঅক্সাইড রয়েছে হচ্ছে 0.04%, আর অক্সিজেন রয়েছে তোমার হচ্ছে 21%। এই যে ব্যালেন্সটা, কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, তোমরা তো জানো না, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস, পৃথিবীকে উত্তপ্ত করবে আর অনেক ধরনের সমস্যা তৈরি করবে। তো দেখো এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এই ভারসাম্যটা বজায় রাখে উদ্ভিদের এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কী হয়, অক্সিজেন তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইডকে ইউজ করা হয়। তাহলে এই ছিল তোমাদের এই সালোক সংশ্লেষণ চ্যাপ্টারের আলোচনা। আমি 2টা ক্লাসের মধ্যে চেষ্টা করেছি সম্পূর্ণটা শেষ করার জন্য। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে মেসেজ করে জানাতে পারো, আমি চেষ্টা করব সেটা ছোট ভিডিও ক্লিপ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।